মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরের আজ দ্বিতীয় দিন। শামশেরগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কর্মসূচি রয়েছে, সেখানে কি হচ্ছে জানবো। সরাসরি এখান থেকে রয়েছেন আমার সহকর্মী শানেক। দেখো অতনু, আজকে মুখ্যমন্ত্রীর সফরের দ্বিতীয় দিনেই আজকে শামশেরগঞ্জের বিডিও অফিসে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী এখানে যে বিডিও অফিসে একটি ক্যাম্প করে সেখানে এই মুর্শিদাবাদের অশান্তিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেই সমস্ত পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলছেন। যেটা এখনো পর্যন্ত খবর রয়েছে, আজকে এখান থেকেই তিনি আর্থিক সাহায্য তুলে দেবেন মুর্শিদাবাদের অশান্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এবং তাদের সঙ্গে কথা বলে তাদের কি দাবি দেওয়া রয়েছে, কিভাবে তার সমাধান করা যেতে পারে, এখানকার সাধারণ মানুষ তারা ঠিক কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন সেই সমস্ত বিষয় নিয়েই আজকে মুখ্যমন্ত্রী একেবারে সরাসরি তাদের সঙ্গে কথা বলবেন, সেই আশা নিয়ে তিনি আজকে এখানে এসেছিলেন। এবং সেই মতো প্রচুর পরিবার মুর্শিদাবাদের বিভিন্ন গ্রাম থেকে, যে গ্রামগুলোয় অশান্তির ঘটনা কয়েকদিন আগে পর্যন্ত আমরা দেখেছি, সেই সমস্ত জায়গা থেকে তারা এসেছেন। তারা এসে মুখ্যমন্ত্রীর কাছে তাদের বার্তা রাখবেন এবং অবশ্যই মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে তাদেরকে কি বার্তা দেন সেই জন্য তারা অপেক্ষা করছিলেন। ইতিমধ্যেই সেই আলোচনার যে ব্যবস্থাপনা ছিল সেই ক্যাম্পে ইতিমধ্যেই কিন্তু সেই বৈঠক শুরু হয়েছে। তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলছেন এবং তাদের বক্তব্য কি সেইটা জানার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী এখানে। আচ্ছা, এরই পাশাপাশি এরপর সুতিতে আজ প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে আমার সহকর্মী আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, সুতির এই সভা প্রশাসনিক সভা নিঃসন্দেহে, কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুতির এই সময় দাঁড়িয়ে সুতিতে সভা কোন কোন জায়গা থেকে গুরুত্বপূর্ণ? দেখো, দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমত হচ্ছে যে প্রশাসনিক স্তরে যে ধরনের উদ্যোগ যখন ঘটনা ঘটেছিল সে সময় পালন করা হয়নি এমন একটা অভিযোগ গ্রামবাসীদের তরফ থেকে বারবার ধরে করা হচ্ছিল এবং পরবর্তী সময়ে তুমি দেখেছো যে থানার আধিকারিকদেরকে যেভাবে সরানো হয়েছে, যেভাবে পুলিশ সুপার বদল করা হয়েছে, তাতে প্রশাসনের তরফ থেকে কি বার্তা দেওয়া হচ্ছে সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে জায়গায় আমরা ছবি দেখাচ্ছিলাম, মুখ্যমন্ত্রী তিনি হেঁটে এলেন এবং বিডিও অফিসে প্রবেশ করলেন। ওই জায়গাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের 3 জন বিধায়ক, 1 জন সাংসদের বাড়ি এবং যারা পুরসভার যারা দায়িত্বপূর্ণ নেতা রয়েছেন তারাও সেখানে থাকতেন। ফলে সেই জায়গাতে ঘটনাটি কিভাবে ঘটলো, অর্থাৎ তাদের নজর কিভাবে এড়িয়ে গেল, অর্থাৎ যারা ভোটে জিতলেন তারপর নিচুতলার মানুষের সাথে যোগাযোগ রাখলেন না, আবার প্রশাসনেরও যারা রয়েছেন তারা সেখানে গিয়ে কতটা গ্রাউন্ড রিয়েলিটি বুঝে বা আদৌ মানুষের কাছ থেকে সেখান থেকে তথ্য পাচ্ছিলেন কিনা সেগুলো প্রশ্নের সম্মুখীন হতে শুরু করেছিল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই প্রশাসনিক সভার মধ্যে দিয়ে অবশ্যই এক্ষেত্রে জেলার জন্য একাধিক প্রকল্পের ঘোষণা বা যে সমস্ত কাজগুলি সম্পূর্ণ হয়ে গেছে সেগুলোর কথা ঘোষণা হবেই। কিন্তু তিনি কিছুক্ষণ আগেও যখন এই বিডিও অফিসের মধ্যে তিনি যখন কথা বলছেন বিভিন্ন বেদবোনা, জাফরাবাদ, জৈন মার্কেট এলাকা, থানার পার্শ্ববর্তী যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত ছিল সেখানকার বাসিন্দাদের সঙ্গে বা রাস্তা দিয়ে হেঁটে আসার সময় দেখলাম যে যেভাবে মানুষ বিভিন্ন বিষয়ের কথা তুলে ধরার চেষ্টা করছেন, তাতে দাঁড়িয়ে প্রশাসনিক ভূমিকা কি এবং আগামী দিনে ঠিক কি হতে চলেছে তার একটা বার্তা থাকতে পারে। সূত্রের খবর, যারা এখানকার জনপ্রতিনিধিরা রয়েছেন এবং প্রশাসনের আধিকারিকরা যারা রয়েছেন তাদেরকে দিয়ে আগামী কয়েকদিনে কি ভূমিকা পালন করা হবে এবং বিশেষ করে নজর রাখার জন্য কোনো মনিটরিং সেল তৈরি করে দেওয়া হতে পারে। ইতিমধ্যে বিভিন্ন জায়গাগুলো থেকে, পার্শ্ববর্তী যে জায়গাগুলি রয়েছে সেখান থেকে গ্রামের বাসিন্দারা আসতে শুরু করেছেন। ফলে প্রশাসনিক এবং রাজনৈতিক উভয়ই বার্তা এই শামশেরগঞ্জ ধুলিয়ানকে কেন্দ্র করে যেভাবে রাজনৈতিকভাবে সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা, তাকে তার বিরোধিতা করতে গিয়ে বা তার সমালোচনা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি উল্লেখ করেন সেদিকেও নজর অবশ্যই থাকবে। অতনু, ধন্যবাদ আবির। এবং এই জাফরাবাদের বাবা ছেলে খুনের ঘটনায় তাদের পরিবার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়, কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তা পাঠিয়ে দিল ডিভিশন বেঞ্চে। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ জানতে চাইব, এই জাফরাবাদ মামলা ডিভিশন বেঞ্চে কেন পাঠানো হলো? দেখো, পুরো বিষয়টার সঙ্গে একটা আইনি পদ্ধতিগত একটা লুপ রয়েছে, অর্থাৎ এই আইনের বিষয়গুলোর ফাঁকফোকর রয়েছে, যে ফাঁকফোকরগুলো বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মনে করছেন তিনি যদি এই মামলাটির শুনানি করেন সেক্ষেত্রে এর যে বৃহত্তর একটা পরিধি রয়েছে এই মামলার, মুর্শিদাবাদের অশান্তি গোলমাল এই ধরনের ঘটনার, এবং সেখানে একাধিক স্থানীয় বাসিন্দারা কলকাতায় একটা মামলা করেছে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে, মূল মামলাটার চরিত্রটাই নষ্ট হয়ে যাবে। যেহেতু মূল মামলাটা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে হচ্ছে এবং সেখানে শুভেন্দু অধিকারী, প্রিয়াঙ্কা তিব্রেওয়াল আরও অনেকে জনস্বার্থ মামলা করেছে এবং স্থানীয় অনেক বাসিন্দা মামলা করেছে,
যে নতুন মামলাটা অর্থাৎ এই জোড়া খুনের মামলা জাফরাবাদ শামশেরগঞ্জের, সেক্ষেত্রে হরগোবিন্দ দাস বা চন্দন দাসের পরিবার যে মামলা করেছে, এই ঘটনাটাও ওই মুর্শিদাবাদের অশান্তি গোলমালেরই একটা আউটকাম। কাজেই এই মামলাটাও ডিভিশন বেঞ্চে হওয়া উচিত বলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মনে করলেন। তাই তিনি মামলাটার সুবিচারের জন্য এটা প্রধান বিচারপতির কাছে পাঠালেন। প্রধান বিচারপতি এই মামলাটা কোন বেঞ্চে শুনানি হবে সেটা ক্লারিফিকেশন দিয়ে সেটা পাঠিয়ে দেবেন। সিঙ্গেল বেঞ্চ মনে করছে যেহেতু মামলাটা মুর্শিদাবাদ ওরিয়েন্টেড এবং তাই এটা ডিভিশন বেঞ্চে হওয়া উচিত। এই মুহূর্তে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে ওই পরিবারের আইনজীবীরা তারা রয়েছেন, সেখানে মেনশন বা দৃষ্টি আকর্ষণ করে যাতে মামলাটা দ্রুত শুনানি হয় সে বিষয়টা তারা চেষ্টা করছেন। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, দুটো বিষয় লুকিয়েছিল আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মামলায়। এক, এই জোড়া খুনে সরাসরি শামশেরগঞ্জ থানার পুলিশ বা মুর্শিদাবাদ পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্ত চাওয়া হয়েছিল, এটা হচ্ছে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারের। আর ঠিক উল্টো দিকে 4 মে রাতে সরলেকে যখন এই পরিবার এসে যে ঠিকানায় আশ্রয় নিয়েছিলেন সেখানে আবার বিধাননগর পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করেছেন। অর্থাৎ একদিকে মুর্শিদাবাদ জেলা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ, বিধাননগর পুলিশের বিরুদ্ধে সক্রিয়তার অভিযোগ, এই দুটো বিষয়কে মার্চ করে এমন একটা বিষয় দাঁড়িয়েছে। কারণ বিধাননগর পুলিশের এই মামলাটা বিচারপতি শুনতেই পারতেন, কিন্তু যেহেতু দুটো একসঙ্গে মামলার সঙ্গে গ্রাউন্ড আকারে প্রেক্ষাপটে এসছে, তাই এটা প্রধান বিচারপতির ক্লারিফিকেশনের জন্য পাঠিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সম্ভবত বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে